গুড আফটারনুন এভরিবডি, ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করব। কালকে পর্যন্ত ডিগ্রি হয়ে গেছে, তোমাদের ডিগ্রি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। আমি দেখি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স হোক। আজকে মঙ্গলবারে হোমওয়ার্কগুলো করব। সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সকে একটু আমি কমপ্লিট করার চেষ্টা করছি 2 দিনের মধ্যে, মঙ্গল আর বৃহস্পতি, ঠিক আছে? তো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের তোমরা যে জায়গাটা আমাকে শুরু করতে হবে সেটা হচ্ছে যে একটা ছক করে করতে হবে। এটা তোমাদেরকে বুঝিয়ে করার জন্য আর কি। ছকটা আমি তোমাদের সামনে করবো যাতে তোমরা দেখে ছকটা ধরতে পারো, ঠিক আছে? এই জন্য আমার সাথে ছকটা করবে তোমরা। আর এটাকে আমরা হেডলাইন দিই যে ট্রান্সফরমেশন সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। হেডলাইন দাও, ট্রান্সফরমেশন কার ভিতরে, বিটুইন সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, ঠিক আছে? এবং অবশ্যই আমার সাথে ছক করবে এবং তুলবে। এটা যদি সম্পূর্ণ করা থাকতো, যদি প্রশ্ন আর উত্তর দেখাতাম, তাহলে কি থেকে কি হয়েছে বলতাম, তাতে শিখতে না, ঠিক আছে? শিখতে পারতাম না। আমি যখন কাজটা করব হাতে কলমে, তখন তুমি পদ্ধতিতে দেখতে থাকবা, তাই না? তোমরা ওই যে আমার করার পদ্ধতিতে দেখতে থাকবে, এতে তোমাদের মাথার মধ্যে জিনিসটা বসবে, ঠিক আছে? কারণ লিখতে লিখতে তুলতে তুলতে জিনিসটা চোখ যখন চেষ্টা করে দেখবে, তখন মেধার মধ্যে ভালো করে বসবে। আর সরাসরি লেখা থাকতো আনসার, আমি এখান থেকে এই হয়েছে, তুমি চোখ তোমার সহজে দেখতো, মেধা এত কাজ করতো না। এই জন্য লিখে শেখাতে হয়, লিখে শিখতে হয়, এটা মাথায় রেখো সবসময়। শেখাটা শুধু বই বা শুধু ল্যাপটপ দিয়ে হয় না, তার মধ্যে লেখা অবশ্যই থাকতে হয়। আমার সাথে তোমরা একটা দেওয়ার আগে, ছক দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখো যে অ্যাকচুয়ালি এই সিম্পল মানে কি জানো? সিম্পল হচ্ছে একটা মাত্র ক্লজ দিয়ে তৈরি হয়েছে। ক্লজটা কি? এক সাবজেক্ট এক প্রেডিকেট। প্রেডিকেট কি? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলি তাই। কী কী থাকে ভিতরে? ভার্ব সহ অন্যান্য ওয়ার্ড থাকে, আর সাবজেক্ট আলাদা। তাহলে সাবজেক্ট এবং ভার্ব সহ অন্যান্য ওয়ার্ড থাক না থাক, শুধু ভার্ব থাকলেও হবে, তখন সিম্পল। যখনই এরকম একের বেশি সাবজেক্ট, একের বেশি ভার্ব থাকবে বা অন্যান্য ওয়ার্ড থাকবে, মাঝখানে একটা কনজাংশন থাকবে, তখন কম্পাউন্ড। কিন্তু কনজাংশন দিয়ে দুই ভাগ হলেও দুইটা ভাগ কেউ কারো চেয়ে কম ক্ষমতার নয়, কম গুরুত্বের নয়, দুটো সমান গুরুত্বের এবং কনজাংশন দ্বারা বিভক্ত। আর কমপ্লেক্সের সাথে পার্থক্য হচ্ছে এরকম একের বেশি সাবজেক্ট, একের বেশি ভার্ব দিয়ে তো তারাও বিভক্ত, কিন্তু একটাকে প্রিন্সিপাল বা প্রধান খণ্ডাংশ রেখে বা প্রিন্সিপাল ক্লজ রেখে বাকি দুগুলোকে সাবঅর্ডিনেট ক্লজ বানানো হয়। সাবঅর্ডিনেট ক্লজ হলে কী হয়? দেখা গেল যে ওগুলোর উপরে নির্ভরশীল হওয়াতে জটিল প্রক্রিয়ায় কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। ঠিক আছে, আমার কথাগুলো তুমি আবার যখন আমরা লিখব তখন মনে করিয়ে দেবো। এখন দেখো, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের জন্য তুমি একটা ছক করো, ঠিক আছে? সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স যদি আমি ছক করি, তাহলে ছকের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করতে পারবো। তো আমরা এখানে ছকের দ্বিতীয় লাইনটা আমার সাথে এরকম করো, এই যে জাস্ট এরকম, হ্যাঁ আমার সাথে সাথে করো। খাতা কলম না নিয়ে থাকলে এখনও নাও, না এটা কিন্তু এটা বুঝতে পারবে না। শেষ থেকে ঘর করা শুরু করো। শেষে আমি একটা ঘর করছি, ওটা কমপ্লেক্সের ঘর হবে। তার প্রথমে একটা ঘর করছি, এটা কম্পাউন্ডের ঘর হবে। শুরুতে একটা ঘর করছি, এটা সিম্পলের ঘর হবে, ঠিক আছে? সিম্পলের ঘর হবে। এখন এই ঘরের ঠিক বামে দেখো, আমি একটা রুলসের উপরে ঘর করছি। রুলস থাকবে এখানে, এইভাবে ঘর করো। এইখানে দেখো, আমি পরের তিনটাতে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স লিখছি। এইখানে দেখো সিম্পল, আমার সাথে সাথে করো, তাহলে ঘরটা পরে করতে গিয়ে ভুল হবে না। সিম্পল, এখানে লেখো কম্পাউন্ড, আর এইখানে লেখো কমপ্লেক্স, ঠিক আছে? এখন সিম্পল সেন্টেন্সটা আবার তোমাদের মনে করে দিই। এই যে আমরা একটা সাবজেক্ট একটা ভার্ব সহ সিম্পল হয় বলেছি, সেইখানে
একটা সাবজেক্টের ঠিক উপরেই আমি ধরে নিচ্ছি যে একটা মাত্র ফাইনাইট ভার বা সমাপিকা ক্রিয়া করে, সেই ক্রিয়াটাকে আমরা ফাইনাইট ভার সমাপিকা ক্রিয়াকে সংক্ষেপে লিখলাম এফভি বলে। মাথায় রাখো যে এখানে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে যে অর্থ সম্পূর্ণ প্রকাশ করে। আরও ক্রিয়া আসবে, ওরা সমাপিকা না, ওরা নন ফাইনাইট ভার, ওগুলো অন্য রূপে থাকবে। মেইন কাজ করবে যে ভার সমাপিকা ক্রিয়া, সেটা এখানে একটাই। এরকম কম্পাউন্ডে থাকবে দুইটা, কমপক্ষে আরও বেশি থাকতে পারে, আরও বেশি কনজাংশন দিয়ে বেশি থাকতে পারে। এই কম্পাউন্ডে থাকবে দুইটা ফিনাইট ভার্ব, কিন্তু এর মাঝখানে কী হবে জানো? ফিনাইট ভার্ব দুটাকে আরও সাবজেক্ট সহ যে দুই পাশে লিখবো আমরা, তার মাঝখানে কনজাংশন ওয়ার্ড থাকবে। কনজাংশন ওয়ার্ডকে আমি সংক্ষেপে কোঅর্ডিনেটিং ওয়ার্ড বলি, কারণ কোঅর্ডিনেটিং ওয়ার্ড মানে হচ্ছে এই পাশের যে ক্লজ, এই পাশের যে ক্লজ, দুই পাশে দুইটা কিন্তু কোঅর্ডিনেটিং ক্লজ। এখানে একটাই ক্লজ, সাবজেক্ট আর ভার্ব। একটা ক্লজে সেন্টেন্স শেষ হলে ফুল স্টপ দিয়ে সিম্পল সেন্টেন্স বলে, কিন্তু একের বেশি ক্লজ, সাবজেক্ট ভার্ব, আবার কনজাংশন দিয়ে আবার সাবজেক্ট ভার্ব, এরকম একের বেশি ক্লজ দিয়ে সেন্টেন্স হলে, কনজাংশন দ্বারা ভাগ থাকলে, এবং সেই ভাগের অংশগুলো কেউ কারো উপর ডিপেন্ড নয়, প্রত্যেকে স্বাধীন অর্থ প্রকাশ করলে আমরা প্রতিটা অংশকে বলি কোঅর্ডিনেটিং ক্লজ। এই কোঅর্ডিনেটিং ক্লজকে আমি যে ওয়ার্ড দিয়ে ভাগ করছি এটাকে আমি নাম দিয়েছি কোঅর্ডিনেটিং ওয়ার্ড, COW। কী হয়ে গেল উচ্চারণ? কাউ। একটু মজা করার জন্য আমি এটা বলি যে কাউ, তোমাদের মনে থাকবে তাহলে যে কাউ দিয়ে কোঅর্ডিনেটিং ওয়ার্ড হয় এবং কম্পাউন্ড সেন্টেন্স পাওয়া যায়। এরপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্স, এখানেও ফাইনাইট ভার্ব দুই পাশে থাকে। এখানে যে ভাগ করেছি আমি, এখানেও আমি একটা কনজাংশনই দেবো। এই কনজাংশনটা এর মতো কম্পাউন্ডের মতো প্রতি ক্ষেত্রে কিন্তু একটা করে কোঅর্ডিনেটিং ক্লজ দিবে না, এরা এক জায়গাতে একটা প্রিন্সিপাল ক্লজ দিবে যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, কিন্তু আরেক জায়গাতে দিবে এমন ক্লজ যারা এই প্রিন্সিপাল ক্লজ ছাড়া অর্থ হয় না। ওই জন্য ওই যাদের সাথে ডিপেন্ডেন্টের ব্যাপার আছে, ডিপেন্ডেন্ট হয়ে থাকে বলে ওদেরকে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেটিং ক্লজ বলে। যে কনজাংশন ওয়ার্ড দ্বারা আমি সাবঅর্ডিনেটিং ক্লজ পাই তাকে আমি সাবঅর্ডিনেটিং ওয়ার্ড বলছি। ওটা যদি COW কাউ হয়, এটা হচ্ছে SOW সাউ। কোনো বইয়ে কিন্তু এইভাবে নাই, আমি একটু মজা করে করে এইভাবে টার্মগুলো বানিয়েছি তোমাদেরকে কঠিন জিনিসটাকে সহজ এবং মজার মাধ্যমে প্রকাশ করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা মাথায় রাখি যে এইভাবে যে এটা একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ভার্ব আছে, ফাইনাইট ভার্ব, তাই এটা সিম্পল। এটা কম্পাউন্ড, দুই পাশে দুইটা কনজাংশন ওয়ার্ড, আর দুইটা তোমার সাবজেক্ট কমপক্ষে, এবং মাঝখানে কনজাংশন ওয়ার্ড থাকাতে কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে কোঅর্ডিনেটিং ওয়ার্ড দ্বারা ভাগ করে। এবং যে ভাগে যে অংশগুলি পাচ্ছি এগুলো আমরা কেউ কারোর উপর ডিপেন্ড করবো না বলে বলবো যে এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে কোঅর্ডিনেটিং ওয়ার্ড যোগ করে। আর এখানে আমরা ভাগ করে দিয়েছি, এখানে এই প্রিন্সিপালের মতো তোমার সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে একটা অংশ, আরেকটা অংশ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, আরেকটা অংশের উপর নির্ভরশীল। কম্পাউন্ডেও প্রত্যেক অংশ সম্পূর্ণ প্রকাশ করে অর্থ, ওরা একে একে প্রত্যেকে প্রিন্সিপাল, কিন্তু যুক্ত থাকা অবস্থায় প্রত্যেকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলছি। তো তেমনিভাবে যে তোমাকে যদি আমি সাবঅর্ডিনেটিং ওয়ার্ডের কথা বলি, তাহলে হচ্ছে সাবঅর্ডিনেটিং ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এইখানে সাবঅর্ডিনেটিং ক্লজ পাবো। প্রিন্সিপাল ক্লজ এই পাশে থাকবে, ওই পাশে সাবঅর্ডিনেটিং ক্লজ ওর উপর নির্ভরশীল থাকবে এই প্রিন্সিপাল ক্লজের উপর। এই জন্য আমরা সাবঅর্ডিনেট ক্লজ সহ একটা প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি। এরকম জটিল প্রক্রিয়া তৈরি হচ্ছে বলে এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলছি। ওটা পরস্পরকে হেল্প করে যৌগিকভাবে, তাই আমরা যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স বলি। আর এখানে একটা সেন্টেন্স, একটা সাবজেক্টে ভাগ, কোনো কারোর উপর নির্ভর করে না, তাই সিম্পল বলি। এখন এই রকমে আসার জন্য আমাদের কিছু টার্ম ব্যবহার করতে হবে। টার্মটাকে আমি রুলস বলছি। তাহলে দেখো, আমি যদি এখানে একটা রুলস ব্যবহার করি, 1 নাম্বার দাও, দিয়ে এই রুলসটাকে লেখো A নাম্বার দেবেন। এখানে দুই রকম দেখাতে পারবো, একটা হচ্ছে বি ভার্ব, আমরা বি ভার্বের সাথে পরিচিত। এই বি ভার্বের সাথে যদি আমি ING যুক্ত করি তাহলে সিম্পল পাওয়া যায়। এই সিম্পলটা তোমার 1 নাম্বার ঘরের রোমান 1 দাও, কারণ রোমান 1 মানে হচ্ছে সিম্পল, রোমান 2 মানে মনে রাখবা কম্পাউন্ড, বুঝাবো বামের রুলে।
আর রোমান কমপ্লেক্স এর বেলায় 3 দিকে দেখবা যে আমি এটা দিয়ে বুঝাচ্ছি তোমার কমপ্লেক্স সেন্টেন্স রুলের মধ্যে। তাহলে রুলের 1 নম্বরে রোমান 1-এ লিখলাম বি ভার্ব আইএনজি, এটা দিয়ে সিম্পল করব। আর এ দিয়ে দিলাম কারণ একটু পরে আরেকটা ভার্ব পাওয়া যাবে তাই। এখন 2 নম্বর দাও রোমান 2 নম্বর দিয়ে লেখো যে অ্যান্ড দিয়ে আমি কম্পাউন্ড করব। আর 3 নম্বর দাও দিয়ে লেখো হয়েন দিয়ে আমি কমপ্লেক্স করব। এখন মুখস্থ করে ফেলো যে সিম্পলে যদি বি ভার্ব আইএনজি হয়, কম্পাউন্ড হবে অ্যান্ড, কমপ্লেক্স হবে হয়েন। ঠিক আছে, সিম্পলে যদি বি ভার্ব আইএনজি থাকে, কম্পাউন্ডে হবে অ্যান্ড, কমপ্লেক্সে হবে হয়েন। এটা মুখস্থ করে ফেলো। যেমন আমি যদি বলি যে being tired he got asleep, সে ঘুমিয়ে গেল, ঘুমন্ত অবস্থা আমরা asleep বলি, he got asleep, being tired he got asleep, ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে গেল। দেখো বি আইএনজি দিয়ে এটা ভার্ব কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করে নাই। বিং তো হইয়া, কি হইয়া, তখন আমার কি হইয়া তো কি হইলো, হি গট আর অ্যাসলিপ, এই অংশের উপর আমরা ডিপেন্ড করে ফেলছি, কিন্তু কোনো কনজাংশনে ভাগ করি নাই। এই জন্য আমরা ভাগ নাই বলে একটা মাত্র ফাইনাইট ভার্ব, এই যে গট, এই গটটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, একটা মাত্র ফাইনাইট ভার্ব পেয়ে গেছি। তাই এই গটকে আমি ফাইনাইট ভার্ব একটা পেয়েছি, সম্পূর্ণ বাক্য আছে, যেমন সাবজেক্ট আছে, এই জন্য এটাকে সিম্পল বলছি। এটাকে আমি কীভাবে ভাগ করবো দেখো, এটা যে গট আছে মানে পাস্ট আছে, গট আছে মানে পাস্ট আছে, তাহলে বি ভার্বটা পাস্ট হবে। সাবজেক্ট কি, দুইটারই সাবজেক্ট একই জন বোঝা যাচ্ছে, কারণ এখানে আর কোনো সাবজেক্টের কথা নাই। হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড কি হলো, হি গট অ্যাসলিপ। এখানে আমি চাইলে এইখানকার গটটাকে লিখতাম, হিকে না লিখলেও চলতো, কারণ কম্পাউন্ড সেন্টেন্স যদি একই প্রকার বাক্য থাকে তাহলে আমরা না লিখলেও চলবে। কিন্তু এখানে একটু ভিন্ন প্রকারই আছে। গট সরাসরি একটা প্রিন্সিপাল ভার্ব, ওয়াজ একটা বি ভার্ব, এটাও প্রিন্সিপাল কিন্তু বি ভার্ব থেকে আসছে, ডু ভার্ব থেকে আসছে, দুই ধরনের আছে। তাই হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি গট অ্যাসলিপ, এভাবে ভিন্ন করে লেখাই ভালো। আর সব কিছু একরকম থাকলে দুটাই বি ভার্ব থাকতো, দুটাই ডু ভার্ব থাকতো, তাহলে আমি একটা সাবজেক্ট লিখলে হতো। শুধু কম্পাউন্ডের বেলায়, কমপ্লেক্সে কিন্তু দুটাই সাবজেক্ট লিখতে হয়, যেমন বাক্যই থাকুক। এখন কী করছি দেখো, অ্যান্ড নামের একটা কনজাংশন পেয়েছি, এইটাই হচ্ছে আমাদের কাউ। ঠিক আছে, আর গট নামের একটা ফাইনাইট ভার্ব পেয়েছি। দেখো এখানে বিং বলে আর এক হয়ে যায় না, এখানে আলাদা হয়েছে ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, এইটা গট একটা ফাইনাইট ভার্ব, এইটা মাঝখানে কোঅর্ডিনেটিং ওয়ার্ড হচ্ছে অ্যান্ড। ঠিক আছে, এইভাবে আমি ভাগ করেছি। এখানে কি করব, এখানে একই রকম একটু ভিন্ন। আমরা যদি মনে রাখি যে বি ভার্ব আইএনজি হইলে সিম্পল হয়, অ্যান্ড হলে কম্পাউন্ড হয়, হয়েন হলে কমপ্লেক্স হয়, সেই হয়েনটা এখানে আমরা লিখে নিই মাঝখানে, বোঝানো যে আগে লিখছি, তোমরা বুঝে ফেলো না, সরাসরি বাক্য লিখতে হবে। তো হয়েন কি হতে পারে, হয়েন আসলে হি ওয়াজ টায়ার্ড, যখন সে টায়ার্ড ছিল, হয়েন হি ওয়াজ টায়ার্ড, তো সে কী করলো, হি গট অ্যাসলিপ, প্রথম অংশটা হচ্ছে হি গট অ্যাসলিপ, তাহলে হয়েন কিন্তু মাঝখানে দিয়ে হি গট অ্যাসলিপটা ওই পাশে যাবে। যে কাজটা ফল হিসেবে পেলাম ওটা হয়েন দিয়ে যদি পরে লিখি আমি, তাহলে ফলের যে ফলটা দিলাম, হ্যাঁ, সেই ফলটাকে আমি সামনে লিখব, কারণটাকে হয়েন সহ পরে লিখব। হয়েন হি ওয়াজ টায়ার্ড, ঠিক আছে, হি গট অ্যাসলিপ, এখানে হবে প্লিজটা, হয়েন হি ওয়াজ টায়ার্ড হি গট অ্যাসলিপ। আবার লিখতে পারতা হয়েন হি ওয়াজ টায়ার্ড, পরে লিখতে পারতা হি গট অ্যাসলিপ, কোনো অসুবিধা নাই, কিন্তু হয়েনটা কারণের সাথেই থাকবে, টায়ার্ড হয়েছে বলে অ্যাসলিপ হলো। কিন্তু এখানে কারণ ফল থাকলেও কারণ আর ফল কথাটা কোথাও স্পষ্ট নয়, স্পষ্ট হচ্ছে সিরিয়াল। যখন সিরিয়াল থাকে কাজের একটার পর আরেকটা, তখন বিং দিয়ে সিম্পল বা ভার্ব আইএনজি দিয়ে সিম্পল, অ্যান্ড দিয়ে কম্পাউন্ড, হয়েন দিয়ে কমপ্লেক্স, এটা মাথায় রাখবো। এখানে বি নাম্বার দিচ্ছি, কারণ কি এই একই প্রক্রিয়া, একই রুল আমি এই 1 নম্বর রুলটাই আমি মেইন ভার্ব দিয়ে দেখাতে পারবো। মেইন ভার্বকে লেখো এমভি, এমভি প্লাস আইএনজি, এটা হচ্ছে এই 1 নম্বর, 1 মানে সিম্পল, 2 নম্বর হচ্ছে কম্পাউন্ড আগের মতোই, আর 3 নম্বর হচ্ছে কমপ্লেক্স। এই কমপ্লেক্সটাও হয়েন সেই আগের মতোই আমি দেখতে পাচ্ছি, পার্থক্য খালি ওখানে ছিল বি ভার্ব, এখানে হচ্ছে মেইন ভার্ব।
ওটাও মেন ভার্ব, কিন্তু এটা ডু ভার্ব থেকে আসছে, আর ওটা আসছে তোমার বি ভার্ব থেকে আসছে। ঠিক আছে, তো আমরা এটাকে এমভি বলতে পারি অথবা ডু ভার্ব বলতে পারি। আমরা বলতে পারি ডু প্লাস আইএনজি, ডু প্লাস মানে অন্য কোনো ভার্ব। ঠিক আছে, আমি চাইলে এটাকে ডু লিখতে পারি, ডু প্লাস আইএনজি। ঠিক আছে, তাহলে এখন এরকম বাক্য কী হতে পারে, একটা ডু ভার্ব দিয়ে আমরা কী বলতে পারি। আমি যদি বলি যে গেটিং অ্যাওয়ার্ড, গেট একটা মেন ভার্ব, হ্যাঁ, গেটিং অ্যাওয়ার্ড পুরস্কার পেয়ে হি বিকেম গ্ল্যাড, সে খুশি হলো। ঠিক আছে, পুরস্কার পেয়ে সে খুশি হলো। লেখা না বুঝলে একটু চেষ্টা করো, আমি আবার উল্লেখ করলে খেয়াল করবো যে আমি কোন শব্দ লিখেছি। এটা লিখেছি গেটিং অ্যাওয়ার্ড, হি বিকেম গ্ল্যাড। এখন এই গেটিংকে ওখানে যেমন বিং থেকে আমি ওয়াজ বানিয়ে ফেলেছিলাম, এই গেটিং থেকে গট বানাবো। কেন গট বানাবো, এটা বিকেম ছিল পাস্ট, এই বিকেমটা ছিল পাস্ট। এটা যদি প্রেজেন্ট থাকতো তাহলে আমি গেট লিখতাম, তাহলে বিকেম হয়ে গেল বিকাম, বিকেমই থাকবে। আচ্ছা, তাহলে বিকেমের জন্য আমি গট লিখবো, তাহলে হি গট অ্যাওয়ার্ড, হি গেট থেকে হবে গট, হি গট অ্যাওয়ার্ড অ্যান্ড হি বিকেম গ্ল্যাড, হি বিকেম গ্ল্যাড, হি বিকেম গ্ল্যাড। এখানে দেখো বিকেম ছিল একটা ফাইনাল ভার্ব, একটা সাবজেক্ট, এই যে হি সাবজেক্ট আছে। ঠিক আছে, এই যে এখানে হি সাবজেক্ট ছিল, এখানে হি সাবজেক্ট আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই সাবজেক্টটা পাশে আছে এবং একটা মাত্র সাবজেক্ট ভার্ব আছে, এই জন্য আমরা এটাকে ফিনাইট ভার্বে মিলে যাচ্ছে, সিম্পলের সাথে মিলে যাচ্ছে। ফিনাইট ভার্ব একটা, তাই এটাকে আমি সিম্পল বলছি। গড আলাদা দুটো ভার্ব করেছি, এটা পাস ছিল বলে পাস দিয়েছি, এটা প্রেজেন্ট থেকে প্রেজেন্ট দিতাম গড, এরকম বিকেম একটা ভার্ব দিয়েছি। ঠিক আছে, আর মাঝখানে যেটা অ্যান্ড, এটাই হচ্ছে সেই কাউ। এখানে যখন পেয়েছিলাম অ্যান্ড কাউ, আর এখানে ফাইন পেয়েছিলাম সেই সাউ, কি বলতো মানে সাবঅর্ডিনেটিং ওয়ার্ড আর কি, যেটা দিয়ে সাবঅর্ডিনেটিং ওয়ার্ড। ওকে, হি গট অ্যাওয়ার্ড অ্যান্ড হি বিকেম গ্ল্যাড। এটাকে আমরা যদি একটু চেঞ্জ করে দিই তাহলে কি হবে, যে হি বিকেম গ্ল্যাড হোয়েন হি গট অ্যাওয়ার্ড। ঠিক আছে, অথবা আমি সরাসরি লিখতে পারি যে হোয়েন হি গট অ্যাওয়ার্ড হি বিকেম গ্ল্যাড, যেভাবে তুমি চাও লিখতে পারবা। তাহলে হি বিকেম গ্ল্যাড, সে খুশি হলো, হি বিকেম গ্ল্যাড when he got award, তোমরা একটু খেয়াল করে ধৈর্য ধরে কিন্তু লেখো আমার সাথে, একটু লেখো, একটু ফাস্ট লেখো, যাতে আমাদের লেখাটা তাড়াতাড়ি হয়ে আমরা বেশিটা আগায় যেতে পারি। তো দেখো, আমি যদি খালি যে এটার উত্তর এটা, এটার উত্তর এটা বলতাম, এখান থেকে এই হয়েছে বলতাম, হওয়া অবস্থায় তোমার চোখটা দেখতো, ব্রেনটা বেশি কাজ করতো না, কারণ চোখ তো দেখতে পাচ্ছে। আর এখন খালি কাগজের আমি যদি লেখা যখন লিখছি, তুমি চোখটা কিন্তু চেষ্টা করে দেখছি স্যার কী লিখছে, এই কী লিখছে দেখতে গেলেই তোমার মাথায় বসে যাচ্ছে বেশি করে যে এইটা লিখতে হবে এবং কেন করতে হবে এবং কীভাবে করতে হবে। গ্রামারে যে কোনো সাবজেক্টেই, পড়ালেখার যে কোনো বিষয়ে সবসময় মাথায় দুটো প্রশ্ন নিয়ে বসবে, কেন কীভাবে। কেন কীভাবে জানলে কী পেয়ে যাবে। বেশিরভাগ ছাত্রছাত্রীদের একটা প্রবণতা থাকে যে তারা উত্তরটা কী হবে, উত্তরটা শিখে লাভ নেই, কারণ এই বাক্য আসবে না, এই প্রক্রিয়ায় অন্য বাক্য আসবে। তোমার ক্ষমতাটা যাচাই করার জন্য, তুমি অন্য পরীক্ষাতে বা পারার জন্য, অন্য সময় যে কোনো সময়ে তোমার শিক্ষা লাইফে পরবর্তী কর্ম জীবনেও যখন তুমি যাবে তখন ঠিকমতো লিখতে পারার জন্য নিয়ম শিখে ফেললে নতুন নতুন বাক্যের সম্মুখীন হতে তুমি পারবে। ঠিক আছে, এই জন্য বাক্যটা খেয়াল করবে, এই প্রশ্ন নিয়ে কেন হলো, কীভাবে হলো। গ্রামার এই দুটো উত্তর ছাড়া তুমি শিখতে পারবে না। শুধু প্রশ্ন উত্তর এইভাবে এখান থেকে এই করেছি এই দেখিয়ে শেখা যাবে না। এইভাবে করছি, এই জন্য করছি, কী জন্য করছি, একটা মাত্র ফিনাইট ভার্ব দিয়ে সিম্পল হয় তাই করছি। কেন করছি, দুইটা ফিনাইট ভার্ব কমপক্ষে লাগে, কিন্তু ভাগ করে দেবো কনজাংশন দিয়ে, তখন কেউ কারোর উপর ডিপেন্ড করবে না, এই জন্য কম্পাউন্ড এইভাবে করছি। ঠিক আছে, কেন করছি এখানে করছি এই জন্য যে কমপ্লেক্স থাকতে হবে, এমন একটা কনজাংশন ওয়ার্ড যে পরের অংশকে আগেরটার উপরে নির্ভরশীল করে দেবে। ঠিক আছে, অথবা পরেরটাকে আগেরটা, অথবা আগেরটাকে পরেরটার উপর নির্ভরশীল করবে। নির্ভরশীল করলেই একটা কমপ্লেক্স, একটা সাবঅর্ডিনেট, একটা প্রিন্সিপাল ক্লজ মিলে একটা জটিল প্রক্রিয়া, একটা কমপ্লেক্স বাক্য হবে। এই জন্য এটা এইভাবে করছি। এই জন্য যখন শিখতে পারবা এইভাবে লিখে লিখে দেখে দেখে, তখন তোমার আয়ত্তে চলে আসবে। তাহলে আমাদের 1 নাম্বার শেষ হলো। এটা একটা বক্স করো আমার মতো করে, এরকম একটা বক্স করো। ঠিক আছে, এখানে আমি 1 নাম্বার করেছি,
দেখো এরকম ওয়ান নাম্বার করেছি। 1 নাম্বার রুলসটা কী ছিল, যে ভার্ব আইএনজি অ্যান্ড হয়, তার মধ্যে ভার্ব দুই রকম, একটা হচ্ছে বি আইএনজি, একটা ডু আইএনজি বলবো, এটাকে ডু ভার্ব বলি আমরা, ঠিক আছে। ইভেন এখানে আমি যদি হ্যাভ ভার্ব দিতাম তাও হতে পারতো, হ্যাভিং দিয়ে লিখতে পারতাম, ঠিক আছে। গেটিং অ্যাওয়ার্ড না দিয়ে আমি যদি বলতাম হ্যাভিং অ্যাওয়ার্ড হি বিকেম গ্ল্যাড, হ্যাভ ভার্ব দিয়েও হবে, ঠিক আছে। এখানে আমরা বরং মেন ভার্ব না বলে হ্যাভ ভার্ব অবলিক ডু ভার্ব বলতে পারি, ঠিক আছে। এখানে মেন ভার্ব কথাটা কেটে দাও, কেটে দিয়ে জায়গাটা লেখো হ্যাভ, HAVE, হ্যাভ অবলিক ডু প্লাস আইএনজি, বি ডু আইএনজি, হ্যাভ অবলিক ডু। আমরা ট্রান্সফরমেশন যখন প্রথম করেছিলাম অ্যাসার্টিভ ইন্টারভিউ, তখন আমি তোমাদেরকে দেখিয়েছি যে ভার্ব তিনটা রূপে থাকে, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর বি ভার্ব, এদেরকে চিনতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারতাম হ্যাভিং অ্যাওয়ার্ড হি বিকেম গ্ল্যাড, তখন হতো হি হ্যাড অ্যাওয়ার্ড অ্যান্ড হি বিকেম গ্ল্যাড, এটা হতো হি বিকেম গ্ল্যাড হোয়েন হি হ্যাড অ্যাওয়ার্ড, ঠিক আছে, ওই তো হ্যাভিং ভার্ব হতো, ঠিক আছে। একই প্রক্রিয়া আমি 2 নাম্বার করবো। গোটা 10টা 11টা রুলস আছে, কমপক্ষে 5টা রুলস আমরা আজকে করবো, এবং একরকম রুলসগুলো আমি এক জায়গায় করবো, এভাবে কিন্তু বইয়ে সাজানো নেই, ঠিক আছে। কারণ বই তো তোমাকে ডিটেলস আলোচনা করবে, তখন তুমি ডিটেলস জানবে, ঠিক আছে। তারপরে বইয়ের জিনিসটাকে তুমি হয় পড়েছো, নাহলে আজকে পড়ে নেবে, অসুবিধা নেই। বইয়ের পর স্যারের এই বোঝানোটা হবে তুমি যেভাবে বুঝবে সেইভাবে বোঝানো, তোমার মেধাকে যেটা যাচাই করে স্যার এটা করবে, এটা টিচারই পারে স্টুডেন্টের মেধা অনুযায়ী সাজাতে, আমি তাই সাজিয়েছি, আমি বুঝেছি যে আমার স্টুডেন্টরা এইভাবে করলে বুঝবে। এখন দেখো 2 নাম্বারের 1 নাম্বার মানে হচ্ছে সিম্পল। সিম্পল হচ্ছে যদি আমি দেখতে পাই AUSE বিকজ অফ, অথবা আছে অন অ্যাকাউন্ট অফ, ACCOUNT, আমার সাথে স্পেলিং শোনা লেখো, ACCOUNT, অন অ্যাকাউন্ট অফ, অথবা লেখো ফর, যে কোনো একটা, হয় থাকবে বিকজ অফ, অথবা অন অ্যাকাউন্ট অফ, অথবা থাকবে ফর, যে কোনো একটা থাকলে সিম্পল হয়, এটা মুখস্থ করে ফেলো। এই সিম্পলের কম্পাউন্ড হয় অ্যান্ড দেন দ্বারা, এই দেনটা ব্র্যাকেট দিয়ে রাখো এই জন্য যে বাক্য সবসময় দেন নাও লেখা থাকতে পারে। আর 3 নাম্বার লেখো, এটা হবে তোমার সিন্স অ্যাজ বা বিকজ, যেমন একটা দিয়ে, হয় লিখবে সিন্স দিয়ে, অথবা লিখবে বিকজ দিয়ে, সিন্স অ্যাজ বিকজ বা সিন্স বিকজ অ্যাজ, যেভাবেই লেখো না কেন, সিন্স অ্যাজ অথবা বিকজ, সিন্স অ্যাজ অথবা বিকজ, তিনটা যে কোনো একটা। যেমন দেখো আমি যদি বলি যে বিকজ অফ হিজ গেটিং টায়ার্ড, এটা বললাম, বিকজ অফ হিজ গেটিং টায়ার্ড, বিকজ অফ হিজ গেটিং টায়ার্ড হি গট অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়লো। দেখো একই বাক্য যদি এইটা আসতো বি ভার্ব দিয়ে, তখন তুমি সিন্স অ্যাজ বিকজ দিয়ে করলে ভুল হয়ে যেত, হয়তো কমপ্লেক্স, কিন্তু কমপ্লেক্সটা তো বিকজ অফ দিয়ে আসে না, তাই সিন্স অ্যাজ বিকজ দেখা যাবে না। এখানে কমপ্লেক্স অফ বিং দিয়ে যদি আসতো আমি হয়েন দিয়ে করতাম, কিন্তু একই কথা এসছে তোমার বিকজ অফ দিয়ে, এখন আমি সিন্স অ্যাজ বিকজ দিয়ে লিখবো, কমপ্লেক্স আর কম্পাউন্ড লিখবো, অ্যান্ড সো দিয়ে, সো দিতেও পারবে নাও দিতে পারবে, অসুবিধা নেই। তাহলে আমরা যখন এইভাবে করতে যাব তখন এখানে এখানে এটা সো, অ্যান্ড সো দিয়ে এটা সো, এটা ছিল অ্যান্ড দেন, এটা দেন, এই যে এখানে আমি লিখতে পারতাম দেন, যে অ্যান্ড দেন হি গট অ্যাসলিপ, কিন্তু লেখা লাগে না বলে দেন ব্র্যাকেটে দিয়ে রাখছি, এখানে দাও সো, দেনটা কেটে দাও, সো লাগবে, হ্যাঁ, বিকজ অফ হিজ গেটিং টায়ার্ড হি গট অ্যাসলিপ, এটা কি হবে, হি গট টায়ার্ড, এটা এখানে গট পাস, এই গটকে পাস দিলাম, হি গট টায়ার্ড অ্যান্ড সো, লিখবো না তাই ব্র্যাকেট দিয়ে রাখছি, অ্যান্ড সো হি গট অ্যাসলিপ, ঠিক আছে। হি গট টায়ার্ড, দেখো হি গট টায়ার্ড একটা ফিনাইল ভার্ব, অ্যান্ড হি গট অ্যাসলিপ একটা ফিনাইল ভার্ব, এই দেখো অ্যান্ড কনজাংশন ওয়ার্ড, ঠিক আছে। আর এখানে দেখো গট একটা ফিনাইল ভার্ব, এই গেটিংটা ফিনাইট না নন ফিনাইট, গেটিং তো কি প্রশ্ন থেকে যাচ্ছে, গেটিং তো হি গট অ্যাসলিপ, কিন্তু হি গট অ্যাসলিপ এখানে উত্তর না দিলে তথ্য কম কিন্তু অসম্পূর্ণ না, আর এখানে গেটিংয়ে তথ্য তো কমই হবে, অসম্পূর্ণ হবে, এই জন্য আমরা ওটাকে ফিনাইট ভার্ব বলি, নন ফিনাইট ভার্ব বলি, বা অসমাপিকা ক্রিয়া, আর যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেটা গট, সমাপিকা ক্রিয়া। এখানে কি লিখবো, হি গট অ্যাসলিপ, হি গট
অ্যাসলিপ, সে ঘুমিয়ে গেল। হি গট অ্যাসলিপ, ঠিক আছে, হি গট অ্যাসলিপ, অ্যাসলিপ, হি গট অ্যাসলিপ। বিকজ অথবা সিন্স অথবা অ্যাজ, তিনটাই বলা যাবে। সিন্স অথবা বলো অ্যাজ অথবা বিকজ, সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ হি গট টায়ার্ড, হি গট টায়ার্ড। তাহলে হি গট অ্যাসলিপ, স্লিপ কিন্তু একসাথে ASLEEP, ঠিক আছে, লিখতে গিয়ে স্লিপ অফ পেন হয়েছে, একটা পি চলে আসলো আগে, আমি একটু এখানে ওভার রাইডিং করে ফেলছি, বুঝি না আমি বানান বলছি ASLEEP, অ্যাসলিপ। হি গট অ্যাসলিপ সিন্স হি গট টায়ার্ড, হি গট অ্যাসলিপ অ্যাজ হি গট টায়ার্ড, হি গট অ্যাসলিপ বিকজ হি গট টায়ার্ড। অথবা তুমি এইগুলি সামনে দিয়ে বলতে পারো, সিন্স হি গট টায়ার্ড হি গট অ্যাসলিপ, অ্যাজ হি গট টায়ার্ড হি গট অ্যাসলিপ। বিকজ হি গট টায়ার্ড হি গট অ্যাসলিপ বলা যায়, তবে খুব একটা চল নেই বলে বিকজটা আমরা পরে বলি, হি গট অ্যাসলিপ বিকজ হি গট টায়ার্ড। দেখো আমরা এইভাবে আরেকটু প্রকার করলাম, এর প্রায় একই রকম। ওখানে ছিল সিরিয়াল অ্যান্ড দেন এখানে হওয়ার কথা কম্পাউন্ডে, আর অ্যান্ড সো এখানে হওয়ার কথা কমপ্লেক্স কম্পাউন্ড এখানে। তো আমাদের একই রকম গেল দুইটা অংশ, আরও একই রকম দিব আমি আরেকটা অংশ। তাহলে তোমরা তিনটা একরকম পাবে আর দুইটা একরকম পাবে। এই 3 আর 2 5টা আমরা ইনশাল্লাহ আজকে আয়ত্তে নিয়ে নেব এবং তোমরা পারবে। কিছু হোমওয়ার্কগুলো করে রাখবে, হোমওয়ার্ক নিয়ে ডোন্ট ওয়ারি। যে হোমওয়ার্কগুলো আমি সরাসরি লিখে দেবো সেগুলো আমি আনসার পরের দিনই বলবো, যেগুলো আমি বোর্ড থেকে দেবো সেগুলো হয়তো আমি আরেকদিন সময় নিয়ে একটা বোর্ডের জন্য আলাদা সময় দিব, বোর্ডেরগুলো এইভাবে সলভ করা লাগবে, কারণ আমি বেসিকটা এখন শিখাই নিচ্ছি আগে। দেখো নাম্বার 3 1 যেটা ছিল বিকজ অফ, এটা লিখবো আমি ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, অথবা নট উইথ স্ট্যান্ডিং। এই নট উইথ আর স্ট্যান্ডিং এই তিনটা শব্দ একসাথে করে লাগবে। এদের তিনটারই বাংলা অর্থ হচ্ছে সত্ত্বেও। স্ট্যান্ডিং ING কিন্তু এটা, হ্যাঁ ING। আমাদের ক্যামেরাতে বেশি অংশটাই আমি রাখার চেষ্টা করছি পুরো লেখাটা দেখার জন্য, এই জন্য আমি তোমাদেরকে একটু চেপে লিখতে দেখাচ্ছি আর কি, নইলে তোমার ক্যামেরাতে আসবে না, আমি ছড়িয়ে দেখলে, ওই জন্য আমি ওখানে দিয়েছি। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অথবা নট উইথ স্ট্যান্ডিং। নট উইথ বা স্ট্যান্ডিং তিনটা শব্দ পরিচিত, আমাদের তিনটাকে একসাথে করো। NOT নট, WITS উইথ, স্ট্যান্ডিং STANDING, এই তিনটা শব্দ একসাথে করো, এর অর্থ হচ্ছে সত্ত্বেও, অথবা ডেসপাইট এরপরে কোনো অফ বসে না, আর ইনস্পাইট অফ এরপরে অফ বসে, এটার তিনটার অর্থই সত্ত্বেও। এটা 2 নম্বর হচ্ছে তোমার বাট, ঠিক আছে, অর্থাৎ আমি যখন কনজাংশন করব তখন আমাকে বসাতে হবে বাট, আর কম্পাউন্ড করব, আর যখন আমি কমপ্লেক্স করব তখন হয়ে যাবে দো অথবা অলদো, দো কিংবা অলদো, ALTHOUGS, হ্যাঁ অলদো। তাহলে এই ক্ষেত্রে আমি এই কথাটাকেই লিখতে পারি, এর বিপরীতটাই 2 নম্বরের বিপরীতটাই 3 নম্বর হয়, যে বিকজ অফ ইজ গেটিং টায়ার্ড হি গট অ্যাসলিপ, আর বিকজ অফ ইজ না লিখে লিখলাম ইনস্পাইট অফ, সত্ত্বেও, ইনস্পাইট অফ ইজ গেটিং টায়ার্ড হি ডিড নট গেট অ্যাসলিপ, মানে টায়ার্ড হয়ে তবু ঘুমায় নাই, কথাটা এরকম। হ্যাঁ এটা দেখো, ইনস্পাইট অফ সাথে যাকে বলি তার সাবজেক্টটাকে আমি কিন্তু তখন পজিটিভ বানাচ্ছি, হিকে বানাচ্ছি হিজ, বিকজ অফ হিজ না লিখে লিখলাম ইনস্পাইট অফ হিজ গেটিং টায়ার্ড, তার টায়ার্ড হওয়া সত্ত্বেও হি ডিডন্ট গেট অ্যাসলিপ, ডিডন্ট গেট, এবার ভাবটা হচ্ছে ডিডন্ট গেট, নেগেটিভ হবে এখানে, ডিডন্ট গেট অ্যাসলিপ, এটা মাথায় আছে। ইনস্পাইট অফ গেটিং টায়ার্ড, এই যে নন ফাইনাইট ভার্ব এটা, ঠিক আছে, এটা হবে সাবজেক্ট কি, এটা ডিডন্ট গেট, এটা নেগেটিভে, এটা এখানে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এটাকে আমরা যখন এইভাবে লিখবো তখন কী লিখবো, তখন জাস্ট বাট লিখতে হবে, যে হি গট টায়ার্ড বাট, হি গট টায়ার্ড বাট হি ডিডন্ট গেট অ্যাসলিপ, সে টায়ার্ড হলো কিন্তু তাকে দেখে ঘুমন্ত লাগলো না, বা সে ঘুমিয়ে পড়লো না। আর এবার লিখবো আমি দো, এটা সহজ, হি ডিডন্ট গেট অ্যাসলিপ, সে ঘুমিয়ে যাচ্ছিল না, ঘুমালো না, হি ডিডন্ট গেট অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়লো না। দো যদিও, অথবা অলদো, অলদো
হি গট টায়ার্ড, এখন আমি ঘুরিয়ে লিখতে পারি দো বা অলদো হি গট টায়ার্ড হি ডিডন্ট গেট অ্যাজ সিক। এখানেও তাই, এই যে আমাদের বাট হচ্ছে কনজাংশন, ঠিক আছে। ডিডন্ট গেট একটা ফিনাইট ভার্ব, গেট গট একটা ফিনাইট ভার্ব। এখানে ডিডন্ট গেট, এই যে এখানে ফিনাইট ভার্ব, এখানে গট একটা ফিনাইট ভার্ব। এখানে ভাগ করেছে কি দো অথবা অলদো, এরা ভাগ করেছে, ঠিক আছে। আমার মতো তুমি বক্স করো করে করে, এটা যেহেতু তোমার শেখার জায়গা, এই জন্য এটাকে তুমি এইভাবেই রাখো, এভাবে এই ছকটা সামনে রেখে তুমি ট্রান্সফরমেশন করবে, ঠিক আছে। আমি যে হোমওয়ার্কগুলো আজকে দেবো, এটা করার জন্য তোমরা কী করবে, এই বক্স থেকে সামনে রাখবে, রেখে এটা দেখবে আর লিখবে। হ্যাঁ, পরীক্ষার হল ছাড়া সব জায়গায় রুলস গ্রামারের রেখে রেখে কাজ করবে, তোমাদের শিখতে সুবিধা হবে। দেখো নাম্বার 4 and 5 এই দুইটা যদি আমরা আজকে করে ফেলি, আমাদের ইনশাল্লাহ 5টার মধ্যে অনেকগুলো বাক্য তাদের করা হয়ে গেল। 4 and 5 4-এ দেখো, আমি যদি দেখি 4 নাম্বার বক্সে যে আমার সিম্পল হবে, দেখবে যে জিরান প্লাস ভার্ব আইএনজি আর কি, হ্যাঁ, বাই প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ 1 নম্বর রুলসটা হবে বাই প্লাস ভার্ব আইএনজি। ভার্ব আইএনজি মানে জিরান, ভার্ব আইএনজি মানে জিরান, বাই প্লাস ভার্ব আইএনজি, ঠিক আছে। এটার 2 নম্বরটা হবে বাই প্লাস ভার্ব আইএনজিতে আমরা 2 নম্বর যখন দেব তখন লিখবো যে এটা হবে তোমার ইয়ে দিয়ে, অ্যান্ড দিয়ে, সরাসরি অ্যান্ড দিয়েই করা যাবে, ঠিক আছে। আর 3 নম্বর যখন করব আমি, তখন অ্যান্ড লাগবে না, তখন আমি ইফ দিতে হবে, সাথে আমাকে অ্যাফার্মেটিভ বাক্য লিখতে হবে, AFFIRMATIVE, বানান লিখো, AFFIRMATIVE। তাহলে বাই প্লাস ভার্ব আইএনজি, এটাকে জিরান বলা হয়, ঠিক আছে। বাই প্লাস ভার্ব আইএনজি দিয়ে আমরা একটা বাক্য লিখি সিম্পল, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। 1 নম্বর মানে বুঝবে সিম্পল, বাই ওয়ার্কিং হার্ড, ভালো পরিশ্রম করে, বাই ওয়ার্কিং হার্ড কী করবে, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে, ভালো পরিশ্রম করলে তুমি সফল হবে। এটা আমরা কী করতে পারি, দুটোকে ভাগ করে দিলে, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অ্যান্ড ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড, কঠোর পরিশ্রম করো এবং তুমি সফল হবে। আমি যদি বলি যে কঠোর পরিশ্রম না করলে তুমি সফল হবে না, তখন আমি বলবো যে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অর ইউ উইল নট সাকসিড, ঠিক আছে। আর এখানে তা না, এখানে হচ্ছে অ্যাফার্মেটিভ, সরি এটা অন্য জায়গায়। এখানে হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, you will succeed, if you work hard you will succeed। দেখো এটা আমাদের কীভাবে কম্পাউন্ড কমপ্লেক্স হবে সিম্পল থেকে। সিম্পল কেন, বাইয়ের সাথে ভার্ব আইএনজি, এটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটা আমাকে একটা মাত্র আমি ভার্ব পেয়েছি, উইল সাকসিড, একটা সাবজেক্ট আছে ইউ, তাই এটা সিম্পল। আর এখানে কি, এখানে আমি একটা বেশি পেয়েছি ভার্ব, কে ওয়ার্ক হার্ডের ওয়ার্ক পেয়েছি একটা ভার্ব, আর এটা কি ভার্ব পেয়েছি, উইল সাকসিড ভার্ব পেয়েছি। ওয়ার্ক হার্ডের আগেও ইউ আছে হিডেন অবস্থায়, ইম্পারেটিভ সেন্টেন্স এটা, তাই এখানে ইউজ একটা সাবজেক্ট পেয়েছি। তাহলে এখানে অ্যান হচ্ছে আমার কোঅর্ডিনেটিং ওয়ার্ড, যোগ করেছি কনজাংশন। আর এবার আমি লিখছি ইউ উইল সাকসিড, এই উইল একটা ভার্ব, ঠিক আছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই ওয়ার্ক একটা ভার্ব, আর ইফ হচ্ছে দেখো কনজাংশন। আমি এটাকে উল্টা করে লিখতে পারতাম, আমি এভাবে লিখতে পারতাম যে, আমি এভাবে লিখতে পারতাম ইউ উইল সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড। উইল সাকসিড এক পাশে, এই পাশে একটা ভার্ব ফিনাইট, ওয়ার্ক একটা ফিনাইট ভার্ব, আর মাঝখানে ইফ, এটা একটা কনজাংশন। আর যদি আমি ইউ উইল সাকসিড পরে লিখি তাও হবে, ইফ দিয়ে সামনে লিখতে হবে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, দুইভাবেই করা যাবে। ঠিক এর বিপরীত হচ্ছে 5 নম্বরটা, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে বিপরীত দেখাই, তাহলে 5 নম্বরটা এর বিপরীত হবে। আমাদের পরবর্তী দিনে বাকিগুলোর জন্য ছক আঁকাই লাগবে, যে আমার সাথে একটু ছক করেই নাও তোমরা, এগুলো 10 নম্বর পর্যন্ত এখানে থাকবে এরকমভাবে। আমাদের 11 নম্বর, 11টা রুলস হলে আমাদের মোটামুটি কমন পড়বে। আর 11টার বেশি যদি এক্সট্রা কোনো রুলস পরীক্ষাতে সম্মুখীন হতে হয়, আমরা তার জন্য এক্সারসাইজে যেগুলো পাবো ওগুলোর মধ্যে 2-4টা ব্যতিক্রম যা দেখবো,
তখন সলভ করার সময় বলে দেবো। আমাদের মূল এই 11টা শিখলে আমাদের পরীক্ষার জন্য কভার হয়ে যাবে। তো আমরা একটু ছকটা বড় করে রাখি, আগামী দিন লাগবেই। এটাকে আমরা যদি আমাদের রুলসের ঘর বানাই তাহলে এইটা একটু বড় করবো, রুলসের ঘর ছোটো হলেই হয়, এটা একটু বড় করবো সিম্পলের ঘর, ঠিক আছে, মাঝখানে একটু বড় করে কম্পাউন্ডের ঘর, আর শেষেরটা একটু বড় করে, তিনটে প্রায় সমান সমান কমপ্লেক্সের ঘর। তাহলে এখানে আমি 5 নাম্বারে চলে আসতেছি। আমার রুলস হচ্ছে এখানে 5 নাম্বার। 5-এর 1 হচ্ছে মানে সিম্পল, তো এই সিম্পলগুলি সব 1 নাম্বার দেয়া। 2 হচ্ছে কম্পাউন্ড, 2-এর রুলস যেটা বামে লিখছি এটা সব বুঝবা কম্পাউন্ড, আর 3-এর রুলস যেগুলি বামে লিখছি এগুলো হচ্ছে কমপ্লেক্স, ঠিক আছে। আগের যে পেজটা সেই পেজের মধ্যে তুমি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের আগে দেখো, আমি তোমাদেরকে 1 2 3 করে লিখেছি, ঠিক আছে, সেগুলো আমি রুলসকে ভাবে লিখছি। তো এখানেও তাই, ওইটারই মতো ওখানে ছিল বি প্লাস ভার্ব আইএনজি, উইদাউট প্লাস ভার্ব আইএনজি, উইদাউট প্লাস ভার্ব আইএনজি, এটাও জিরান। যে কোনো প্রিপোজিশন টু ছাড়া ভার্ব আইএনজি থাকলে জিরান হয়। কেন হয় একদিন তোমাদের সাথে আমি প্রেজেন্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেশন, ফেনাইট ভার্ব, নন ফেনাইট ভার্ব একদিন আলোচনা করবো। ওটা আরও বেসিক জিনিস, ওটা ইউজ করছি বলে এখানে আমরা পারছি, যেন আলোচনা করলে তোমাদের উপকার হবে। তো এখানে আমরা সিম্পলে দেখা যাচ্ছে যে আমি এইভাবে যদি লিখি, আচ্ছা লেখার আগে একটু স্ট্রাকচার লিখে দিই, যে অর হবে, এখানে বাট ছিল, সরি ওখানে অ্যান্ড ছিল আগেরটাতে, যে 4 নম্বরে ওখানে অর, আর এখানে হবে তোমার ইফ, ঠিকই হবে কিন্তু আগে ছিল অ্যাফার্মেটিভ, এভাবে নেগেটিভ, ইফ প্লাস নেগেটিভ। এটা কেমন, এই আগের কথাটাকে লিখতে পারবো এখানে, সাথে বিপরীত কথা আর কি, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট সাকসিড, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট, বা ওন্ট বলতে পারি, সাকসিড, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট সাকসিড। আর এটা কি বলবো আমরা, এটা বলবো ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অর ইউ উইল নট সাকসিড, তুমি সফল হবে না, ঠিক আছে। এটা আমরা লিখলাম যে ওয়ার্ক হার্ড, অর বিপরীত কথা। আর এখানে কি লিখবো, ইউ উইল নট সাকসিড, এখানে ইউ উইল নট কিন্তু, হ্যাঁ ইউ উইল নট। আর এখানে যদি লিখি যে ইউ উইল নট সাকসিড, তুমি সফল হবে না, ইউ উইল নট সাকসিড ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, হ্যাঁ ইফ ইউ, এই যে নেগেটিভ লিখলাম, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, এটা সম্পূর্ণ নেগেটিভ, ঠিক আছে। এটা মাথায় রাখো যে আমি এখানে উইদাউট ওয়ার্কিং, এটা আমার ফেনাইট ভার্ব, এই দেখো আমার কনজাংশনের জন্য এখানে পাবো না আমি, এখানে দেখো সাবজেক্ট, আর এটা আমার ইউ উইল নট সাকসিড, এটা হচ্ছে ফেনাইট ভার্ব, এটা নন ফেনাইট ভার্ব ওয়ার্কিং, এটা হচ্ছে আমার সাবজেক্ট, আর এটা হচ্ছে আমার ফিনাইট ভার্ব, উইল নট সাকসিড, সিম্পল। ওয়ার্ক হার্ড, এখানে এটা হচ্ছে আমার ফিনাইট ভার্ব, উইল নট সাকসিড ফিনাইট ভার্ব, এই যে অর হচ্ছে আমার কম্পাউন্ড তৈরির জন্য কনজাংশন, আর কোঅর্ডিনেটিং ওয়ার্ড। দেখো ইউ উইল নট সাকসিড, এই উইল নট সাকসিড এটা হচ্ছে আমার ফিনাইট ভার্ব, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, এই ডোন্ট ওয়ার্ক হার্ড হচ্ছে আমার ফিনাইট ভার্ব, ঠিক আছে। আর ইফ এটা হচ্ছে আমার কমপ্লেক্স করার জন্য কোঅর্ডিনেটিং ওয়ার্ড বা কনজাংশন ওয়ার্ড। এই মোটামুটি 5টা প্রকার তোমাদেরকে আমি করলাম, এবং তোমাদের এই 5টা প্রকার তুমি ভালো করে শিখবে। শিখে সেরে তোমাদেরকে আমি এই ধরনের সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স আছে এমন বাক্য করতে বলবো বোর্ডগুলো থেকে, ঠিক আছে। বোর্ডগুলো থেকে তোমরা করবা। গতদিন পর্যন্ত আমি 3টা বোর্ড দিয়েছিলাম অন্য প্রকার করার জন্য, সেটা ছিল ঢাকা, কুমিল্লা আর চট্টগ্রাম। তারপরে দিলাম আমি আবার যশোর, বরিশাল আর রাজশাহী। আজকে দিব 2টা বোর্ড, সিলেট এবং দিনাজপুর। সিলেট এবং দিনাজপুর বোর্ডের, ঠিক আছে, সিলেট এবং দিনাজপুর বোর্ডের তোমরা করবে 2019 সাল থেকে, হ্যাঁ বোর্ড, সিলেট বোর্ড, এটাও করবে তুমি 2019 থেকে সিলেট বোর্ড, এবং সাথে 2019 এবং সাথে করবে তুমি দিনাজপুর বোর্ড 2019। এখান থেকে কোনগুলি করবে, শুধুমাত্র যেগুলোতে দেওয়া আছে তোমার সিম্পল প্রেজেন্ট, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, এইগুলো করবে,
ঠিক আছে? এরকম হোমওয়ার্ক 2 দিন 1 দিন করে যারা থাকবে আমি তোমাদেরকে যে কোনো একদিন একটু বেশি সময় হোমওয়ার্ক সলভিংয়ে দিব। আজকে এটা পড়াটা আগায় নেব বলে আমি আর হোমওয়ার্কে গেলাম না। আগের দিন তুমি ডিগ্রির উপরে যে হোমওয়ার্ক করেছো যে বোর্ডের, ওটাও রেখে দাও। আর সিলেট বোর্ডের আর দিনাজপুর বোর্ডের সিম্পল কমপ্লেক্স শুরু করবে, অন্য কিছু করার দরকার নাই, এইটুকু করে রেখে দাও। আমি পরে যখন একসাথে আনসার দিব দেখবে যে তুমি সলভ করার জন্য সবগুলোরই আনসার পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো এই পর্যন্ত থাকলো। এবং তোমরা যারা এখনও গত সপ্তাহের পরীক্ষা দাও নাই, তোমরা তো এখনও কেউ দেখলাম দিয়েছিলা, যারা পেয়েছো পরীক্ষা কোশ্চিন প্যাসেঞ্জারে, এখন তোমরা আর বাকিরা যারা মেসেঞ্জারে লিঙ্ক দিয়ে পরীক্ষা দিতে চাও, পরীক্ষা ভীতি থাকা স্বাভাবিক, কিন্তু ভীতিকে দূর করতে হবে। আমার পরীক্ষা খুব সহজ, যেগুলো তোমার বেসিক প্র্যাকটিস হবে, সামনের পরীক্ষাগুলোতে এরকম ধরনের প্রশ্ন উত্তর করতে তোমাদের সাহায্য করবে। অবশ্যই তুমি পরীক্ষাটা দাও। সামনের শুক্রবারে যেহেতু আরেকটা কোশ্চেন দেবো, কোশ্চেনগুলো মিস করো না। তুমি আজকে কালকের মধ্যেই তোমরা আমার সিরাজুল ইসলাম আসাদ নামে লিঙ্ক দিয়ে সাথে সাথে লিখে দিবে তুমি কোন বর্ষ বা ইয়ার, বা তুমি কোন গ্রুপ বা বিভাগ, হ্যাঁ, সায়েন্স, আর্টস, কমার্স, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, কোন বিভাগ, এইটা লিখে দিবে, বা তোমার শাখা লিখে দিবে। এই তিনটার যে কোনো একটা কথা তোমার নাম সহ লিখে দিলে আমি বুঝবো যে তুমি স্টুডেন্ট। ঠিক আছে? তাহলে আমি তোমাকে কোশ্চিনটা দিতে পারবো। তাহলে তোমরা এই কাজটা করো, ভালোভাবে তুমি শেখো। আগামী দিন আমরা বাকি রুলস করে শেষ করে দেবো বৃহস্পতিবারে ইনশাল্লাহ। আমাদের সিম্পল নাম্বার কমপ্লেক্সের মাধ্যমে ট্রান্সফরমেশনই শেখা হয়ে যাবে, এবং তোমাদের হোমওয়ার্ক আমি সলভ করে দেবো বৃহস্পতি অথবা বুধবার অথবা শনিবারের ভিতরে। নেক্সট ক্লাস বুধবার বেলা 3টা। সময় একটু কম বেশি বাই চান্স হয়ে যায়, আজকে একটু দেরি হয়ে গেছিলো, আসলে কি হবে না, চেষ্টা করি দেরি না হওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।